আজকে যখন এইখানে আইসা এইসব ধান্দাবাজ রান্দাবাজ চান্দাবাজদের কথাবার্তা শুনি তখন আমার সেই দিনের সেই কথাগুলো মনে হয়। আমরা কেমন ছিলাম আর আজকের জেনারেশন, আমি জেনারেশনকে দুষ্টাচ্ছি না, আজকের যারা যুব নেতারা তাদের চিন্তায় ভাবনায় কি আছে মিল পান না আজকে? হ্যাঁ, মিল পান না, কোনো মিল পাই না। আরে আমি তো শেরাটন হোটেলে ডুহি না কোনো দিন, আমি তো ডাইল দিয়ে ভাত খাই, সড়ক দিয়ে হাঁটি, ভাড়া বাসায় থাকি। শেরাটন হোটেলে তো আমি ইফতার করার একাই সাহস পাই না, আবার হাজারে হাজারে ইফতার করানো। এটা তো দিস ইজ নট পলিটিক্স। যে দেশের 60 লক্ষ লোক বস্তিতে ঘুমায়, যে দেশের 10 লক্ষ লোক ট্রেনের স্টেশনে ঘুমায়, সদরঘাটে ঘুমায়, বাস স্ট্যান্ডে ঘুমায়, যে দেশের লক্ষ লক্ষ লোক মশায় কামড়াইলে মশারি পায় না, যে দেশের 23% লোক, 4 কোটি মানুষ দিনে মাত্র এক বেলা একটু খাইতে পারে আর 2 বেলা পানি খায় অথবা লিকুইড খায়া থাকে বা বিস্কিট খায়া থাকে, রিক্সা চালায় অমুক করে তম করে, সেই দেশে রাজনৈতিক দল নতুন করে শেরাটনে ইফতার করলে তাদের মানসিকতা, হ্যাঁ, আগেই বোঝা যায় মানসিকতাটা কি। কিন্তু অন্যান্য দল, আপনার দলও তো বড় বড় রেস্টুরেন্টে বা বড় দল হোটেলে এই করে, এরকম ইফতার পার্টি দেয়। আমার দল বিএনপি হোটেলে ইফতার পার্টি দেয়। বিএনপি আর নতুন যে দলটা, এই দলের মধ্যে ডিফারেন্সটা যদি আমি বুঝতে না পারি বা বুঝাইতে না পারি, আমার ব্যর্থতা। হ্যাঁ, হাতি আর বিড়াল তো এক জিনিস না। বিএনপির কি বলবো, বিএনপি আজকে বাংলাদেশে আজকে ইলেকশনের 2/3 মেজরিটি পাবে, কোটি কোটি লোক তাদের সমর্থক। আর কালকে দল হয়েছে শুধু এটা তো ইউনূস সাহেবের দল বলে বলে মানুষের এটা করতেছে, এটা তো ইউনূস সাহেবের দল, কিংস পার্টি বলে মানুষ এটা করে। যদি মানুষ বুঝে ফেলে এটার পিছনে সরকারের কোনো ধরনের মানে কি বলবো উৎসাহ উদ্দীপনা অর্থ বিত্ত নাই, তাহলে কালকের থেকে তো মানে মিটিং করলে স্টেজে কিছু লোক থাকবো, মাঠে কোন লোক থাকবে। আমি ছেলেদেরকে নিরুৎসাহিত করি, তারা যদি পলিটিক্স করতে চায়, বাপের বেটা যদি হয়, তারা যাওয়া উচিত গরিবের বস্তিতে, তারা যাওয়া উচিত কৃষকের ক্ষেত কামারে, তারাও যাওয়া উচিত ভূমিহীনের সেই অর্থে, তাদের ওইখানে গিয়ে পলিটিক্সটা করা উচিত। এই যে নতুন পলিটিক্স, সংবিধান পরিবর্তন করবে তারা, সংবিধান কি দিয়ে তারা পরিবর্তন করবে? আমি খুব ক্লিয়ারভাবে একটা কথা বলি, সংবিধান পরিবর্তন করতে হলে তাদের কোনো রাইট নাই, নো রাইট। এই যে ডক্টর আলী রিয়াজ সাহেব, তাকে আমি ব্যক্তিগতভাবে অসম্মানজনক মনে করি না, উনি সম্মানিত মানুষ, আমার দেশের একজন সন্তান, গিয়ে বিদেশ আমেরিকাতে প্রফেসর, ঠিক আছে, উনি জার্নালিজমের এখন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, আবার উনি আইসেন আবার সংবিধানের প্রফেসর হইয়া। হিন্দুদের একটা ধর্মে কথা আছে, সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। একই ব্যক্তি বারে বারে বিভিন্ন রূপে আসে, উনি একটা সংবিধান লিখবে, 40 বছর যাবৎ যিনি দেশে নাই, দেশের কিছুই বুঝে নাই, উনি আমেরিকান নাগরিক একটা সংবিধান পরিবর্তন করে লিখবে, অনেক সময় বলে ছিঁড়া ফেলাইয়া দিব। এইটা আমি ফজলুর রহমানকে মানতে হবে, যে ফজলুর রহমান যুদ্ধ করে এই দেশটা সৃষ্টি করছি, আমি এটা মানি না। এক, গণপরিষদের ইলেকশন বা ওই ইলেকশন, এইসব বলার অর্থ হইল নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং ক্ষমতার যে মসনদ ময়ূর সিংহাসনে বৈশা আরও যদি থাকে শেরাটন, সোনারগাঁও, এইখানে খাওয়া দাওয়া, রাত্রে হোটেলে থাকা, 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার বিমানে বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার যে মজা, সেই মজাটা করার জন্যই আজকে এইসব যে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে। খালি সন্তানদের ব্যাপারে বলছি না, সন্তানরা এটা বলে বলে আমি মনে করি না। যদি বলি এনসিপি যে একটা বড় ধরনের ইফতার মাহফিল তারা করেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, সেটা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন যে তারা কিভাবে সেখানে করে। আমার একটা আছে যে যখন এই দলটি গঠিত হয়, তাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু তাদের সম্পদের হিসাব
একদম ফেসবুকে দিয়েছেন, সামাজিক যোগাযোগ প্রকাশ করে তারপরে তিনি রাজনীতিতে এসেছেন। এক ধরনের স্বচ্ছতার একটা ব্যাপার তিনি তৈরি করেছেন। আর তারপর আপনি মানে তারা একটা স্বচ্ছতার প্রকাশ করেছেন, নিশ্চয়ই তারা এই তাদের দলের খরচের ব্যাপারে নিশ্চয় স্বচ্ছতার ব্যাপারটা দেবে প্রকাশ। আমি আপনাকে বলি, আমি এদের প্রথম, এরা আমাদের সন্তানের মতো, কি বলবো, বললে পরেই তো জিনিসগুলো ভুল বুঝাবুঝি হয়। আমাদের নেতাও আবার বলছে, আজকে দেখলাম যে এমন কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা করলে আমাদের মধ্যে ডিফারেন্স। আমি ডিফারেন্স হোক এটাও চাই না, এই ছেলেদেরকে আমি সমালোচনা ওইভাবে করতে চাই না। কিন্তু এটা আমার কাছে মনে হয় না যারা বাংলাদেশের রাজনীতির কোনো সন্তান, যাদের নামগুলো আমি 10টা ছেলের নাম একসাথে বলতে পারি, যে এদেরকেই চেহারাগুলো, এদেরকেই মানুষ এই চেহারাগুলো দেখে। এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হয়েছে গত 6 মাসে 7 মাসে। এদের স্বাস্থ্য ভালো হয়েছে, এদের শার্টের বাড়ছে, গাড়ির জৌলস বাড়ছে, খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে, টাকা পয়সার স্ট্যান্ডার্ড বাড়ছে। এখন অনেকে, আমি যা দেখি, আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে বলে যে এই যে নব্য পুঁজিপতি শ্রেণী, আপত্তি নেই আমার, লুটেরা পুঁজিপতি শ্রেণী, যারা গত 16 বছর একদল লোক আঙ্গুল ফুলা কলা গাছ ফুলে বট গাছ হয়েছিল, এরা তো সবাই পালায় যায় না, এরা তো সব দেশে আছে, এদের গায়ে তো কেউ হাত দেয় নাই। শুধু পলিটিক্সে যারা ডাইরেক্ট জড়িত ছিল, সালমান রহমানের মতো, এদের গায়ে হাত পড়ছে। অন্যরা তো সবাই, আমি যা শুনি, আমার কানে যে সব কথা আসে, আমি চাই এগুলো এইটা আমি বিশ্বাস করতে চাই না, কিন্তু আমি শুনি নতুন লুটেরা শ্রেণী যারা ছিল বা আছে এখনো, তারা যে বেঁচে আছে, তাদের গায়ে যে আচরটি লাগছে না, এই সন্তানরা, আমাদের সন্তানরা তাদের সঙ্গে একটা রিলেশন রক্ষা করে, এবং সেই সন্তানদের পিছনেও একটা কালো শক্তি আছে। আমি সবসময় কথাটা বলি, একটা কালো শক্তি আছে, যে শক্তিটা এখন একটু থামছে। যারা মনে করছিল যে তাদের ঢেউয়ে সমস্ত কিছু উড়ায় নিয়ে যাবে, মুক্তিযুদ্ধ, তারপরে এই মানে 72-এর সংবিধান, 47 স্বাধীনতা হয়ে যাবে, যারা মনে করছিল, একটু মনে হয় থামছে যে না, এই দেশে আরো মানুষও আছে। এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা কি বিশ্বাস করে, কি বিশ্বাস এরা পলিটিক্স করে। এরা 5ই আগস্ট 2024-এর আগে কি কথা কয়ে মানুষকে নামাইছে, আর গত 7 মাস যাবৎ, বিশেষ করে 5 মাস কি কথা বলছে, কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশে। এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলাতে চায়, এটা একটু রাখছে, গণপরিষদ চায়, সংবিধান বদলাতে চায়। 72-এর 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান, সেই সংবিধান যেটা এখনো এক্সিস্ট করতেছে, যে সংবিধানের অধীনে নাহিদ ছেলেটা 6 মাস মন্ত্রিত্ব করে আসছে, 6 মাস বা 7 মাস মন্ত্রিত্ব বা উপদেষ্টা যাই বলেন, তো মন্ত্রীর সমমর্যাদায়, বা এখনো ইনু সাহেবরা আছে। এটা আমাদের দেশে কার শক্তিতে কাউলবান্দি ঠাকুর ছিল না। আমাদের গ্রামে, আমি বাইটটা মানুষ, বাইটটা কথা বলি, যে সংবিধানের উপরে শক্তিতে তুমি শপথ নিলা, 7 মাস যাবৎ রাষ্ট্র চালাইতেছ, সেই সংবিধানটা এখন নাই বলতেছ, তাইলে 7 মাস যাবৎ যে তুমি যে মন্ত্রিত্ব করলা, এটার খেসারত কে দিবে? আইনগত খেসারতটা কে দিবে? এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড রিপাবলিক যারা করবে, এই সেকেন্ড রিপাবলিকটা তো লাহোরে তো না, ইসলামাবাদে, নাকি আফগানিস্তানের কাবুলে, কোথায়? কিসের সেকেন্ড রিপাবলিক বলতে তারা কি বুঝাইতে চায়? তারা বাংলাদেশের নামটা, ওই যে আলী রিয়াজ আছেন একজন, যারা বাংলাদেশের নামটা খুব একটু ভদ্রলোকের মতো বদলাইয়ে ফেলতে চায়। তো আমার কথাগুলা খুব তিতা লাগবে। তাদের মনে আছে বাংলাদেশ তারা রাখবে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না, মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না, এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা সাকসেসফুল হওয়ার মতো শক্তি অর্জন না করছে, ততদিন পর্যন্ত তারা এই ধরনের ডাইনে বামে, সকালে বিকালে, রাত্রে দুপুরে বিভিন্ন সাইজের কথা বলতে থাকবে। এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে। সেই শক্তিটার নাম হলো সরকার, আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনাব ইউনূস সাহেবের মতো লোকও ক্ষমতার মোহে অন্ধ হয়ে
এই দেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কুয়াশা চলছে কিন্তু দেশে, লাইট মারলেও দেখা যায় না। এই দেশে আইন নাই, আদালত নাই, মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, এই দেশে কিচ্ছু নাই। নারীর ইজ্জত নাই, গান নাই, বাজনা নাই, কিচ্ছু নাই। এই দেশে লালন নাই, এই দেশে রবীন্দ্র ঠাকুর নাই, এই দেশে নজরুল নাই, গান নাই, কিচ্ছু না, নাটক নাই। এই দেশে শাহজালাল নাই, 700 মাজার ভেঙে ফেলানো। এই দেশে আমানত শাহ নাই, বাইজিদ বুস্তামি নাই, এই দেশে খান জাহালানি নাই, সব ভেঙে ফেলানো এই দেশে। আহলে সুন্নাতুল জামাত নাই, যারা এই দেশে সুফিবাদের মাধ্যমে বাংলা এবং ভারতে যারা ইসলাম আনলো, সব শেষ হয়ে যাচ্ছে। এরা সেই ইসলাম রাখবে না, সেই মুক্তিযুদ্ধের সংবিধান রাখবে না, মুক্তিযুদ্ধের আদর্শ রাখবে না। এরা নতুন করে এই দেশটাকে, ওই যে আজকে দেখলাম আফগানিস্তানে কি হইতেছে, এখন দেখলাম কোথায় ট্রেন আটকেছে পাকিস্তান, হ্যাঁ আমি দেখলাম তো। এটা তো লাদেনের বাংলাদেশ বানাইতে চায়, আল কায়দার বাংলাদেশ বানাইতে চায়। যদি বাইছা থাকে বাংলার মুক্তিযুদ্ধের মানুষ আর মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, এটা দেখা যাবে যে এই দেশে মানুষের দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ হবে, নাকি এই দেশ কতগুলা সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তির জন্য এই দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম 30 লক্ষ লোক দিয়ে। এটা দেখা যাবে কি এই জায়গাতে দেশটাকে নিয়ে কিন্তু ভালো হচ্ছে না। আমি সবাইকে হাত জোর করুন, এই জায়গাতে দেশ নিয়েন না, ওই জায়গায় নেওয়ার চেষ্টা করেন না, কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা এরই মধ্যে মনে হয় 166টি বিভিন্ন সংস্কার প্রস্তাব পাঠিয়েছে। এখানে একমত নয়, আংশিক একমত, এ ধরনের প্রস্তাব পাঠিয়েছে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখেন? রাজনৈতিক দলগুলো 3টা টিক দিতে হবে, একমত নয় কিংবা আংশিক। আমি যদি রাজনৈতিক দল, আমার রাজনৈতিক দলের ব্যাপারে তো আমি সিদ্ধান্তের মালিক না, কোনো মালিক না। আমি হইলাম মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলি। আমি হইলে এদের এই প্রশ্নের কোনো উত্তর দিতাম, এদেরকে বেয়াদ্দব বলতাম। যারা এই প্রশ্নটা পাঠিয়েছে বেয়াদ্দব বলতাম। কেন? রাজনৈতিক দল এদের চেয়ে অনেক উঁচু। এটা দিছে ওই যে আমার বার কাউন্সিলের ছাত্ররা পরীক্ষা দেয় লয়ার হওয়ার জন্য, ওইটাকে বলে এমসিকিউ। এটা এমসিকিউ প্রশ্ন করছে ছাত্রদেরকে। 1, 2, আমি এদের এই সব মাতাব্বরি এখন আর চাই না। এরা কমিশন যারা করছে, কমিশনের যারা প্রধান, তারা বাংলাদেশের কেউ না। এই 5টা-6টা কমিশন যারা করছে, বিশেষ করে যারা বড় বড় কথা করে, ডক্টর আলী রিয়াজ সাহেব বলছে কি অর্ডিন্যান্সের মাধ্যমে কনস্টিটিউশন পাস করে ফেলবে। আরে মিস্টার আলী রিয়াজ, ভোট করে দেখেন 500 ভোট পান কিনা। বাংলাদেশের সমস্ত কথা বলেন, আপনি কিন্তু মার্কিন নাগরিক, এটা মনে রাখেন। বাংলাদেশের মানুষ মানে 1, 2 হইল এখন আমি এইটাকে ইন্টারিম গভর্নমেন্ট আর কয়দিন মানবো জানি না, তবে আমি এখন চাই যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফাইনাল করে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দ্রুত ইলেকশন হোক, সবাইকে ডাইকা, এবং যতটুকু রাজনৈতিক দল সবাই মিলে ঐক্য হবে সেটা দস্তখত করবে। আর যেটা ঐক্য হতে পারবে না সেটা পার্লামেন্ট ইলেকশনের পরে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে এই দেশে তাদের মতো করে একটা সংবিধানের ওই যে পরিবর্তন। আপনারা কি পেয়েছেন? আমরা পেয়েছি। আমি ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন যারা সাক্ষাৎ নিতে এসেছিলেন তাদেরকে আমি বলেছি যে প্রশ্নপত্রগুলো অনেকটা হচ্ছে যেটা এমসিকিউ পদ্ধতির মতন করে, অনেকটা ওই অবজেক্টিভ প্রশ্ন আপনাকে যেভাবে বলে। বাংলাদেশি যে আমাদের যে রাজনৈতিক সংকট, আমাদের যে রাজনৈতিক যে পরিবেশ, তাতে এই ধরনটা এটা কিন্তু কোনো এটা মানে দলগুলোর জন্য একটু কিন্তু হিউমিলিয়েটিং, একটু হানা উত্তর, আংশিক উত্তর, এটা ওটা এইভাবে সমস্যার সমাধান করা যাবে বলে আমি মনে করছি না। বরঞ্চ তারা যদি খোলামেলা আলাপ আলোচনা করেন, কোন কোন প্রশ্নে কিভাবে আমরা একমত হতে পারি, বোঝাপড়া তৈরি করতে চাই। আর আমি পরিষ্কার করে বলেছি, সব দায় তাদের কাঁধে নেওয়ার দরকার নাই। আমরা সব ম্যান্ডেট তাদেরকে আমরা দিই নাই, তাদেরকে দিয়েছি আপনারা একটু উদ্যোগ নেবেন, আলাপ আলোচনা করবেন। কারণ ইতিমধ্যে অনেকগুলো ব্যাপারে আমাদের পাবলিক অবস্থান আছে, কমিটমেন্ট আছে, যেখানে আমরা একমত হতে পারবো। সেই ভিত্তিতে আমরা দরকার হলে আমরা একটা সনদ তৈরি করব, নির্বাচন হবে, ইলেকটেড পার্লামেন্ট হবে, পরবর্তীকালে আমরা প্রয়োজনীয় রিফর্মের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যাত্রা করবে। ওনাদের কাজের জায়গাটাকে একটু ছোট করে আনা দরকার।
ওনারা এত জিনিস এরকম বাক্স খুলেছেন যে বাক্স বন্ধ করার চাবি এখন ওনাদের হাতে নেই। সমস্যাটা হচ্ছে এইখানে।